আসসালামু আলাইকুম, দিস ইজ রানা স্যার ফ্রম ম্যাথ ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি এইচএসসি ফার্স্ট পেপারের সরল রেখার সেকেন্ড অনুশীলনী অর্থাৎ 3B অনুশীলনীর বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। লাস্ট এপিসোডে এই 3B অনুশীলনীর বেশ কয়েকটা অঙ্ক তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম। আশা করি তোমরা ওই সবগুলো অঙ্কই খুব ভালো করে বুঝতে পেরেছো এবং বাসায় প্র্যাকটিস করতেছো। তো আজকে আমরা এই 3B অধ্যায়ের পরবর্তী বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। তো গত ক্লাসে যে অঙ্কগুলো করেছিলাম 4 থেকে 5টা অঙ্ক, ওই 5টা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং আজকে যে অঙ্কগুলো আমরা করব এগুলো মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। তো চলো আমরা শুরু করি। তো প্রথমে যে অঙ্কটা দিয়ে শুরু করব, এই টাইপের আরেকটা অঙ্ক লাস্ট এপিসোডে করা হয়েছিল। এই একই রকমের অঙ্ক লাস্ট এপিসোডে করা হয়েছিল। এই টাইপেরই আরেকটা অঙ্ক আমি আজকের এপিসোডে করতেছি। এর কারণ হচ্ছে লাস্ট ক্লাসেরটা যে নিয়মে করিয়েছিলাম, আজকেরটা আমি একটু ভিন্ন নিয়মে করাবো। দ্যাটস ওয়াই এই একই টাইপের অঙ্ক আমরা আজকে আবার একটা করব। তো চলো আমরা শুরু করি অঙ্কটা। দেখো, অঙ্কটা হচ্ছে 4,7 এবং -5, বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশকে ওয়াই অক্ষ কত অনুপাতে বিভক্ত করে। বলছে ওয়াই অক্ষ কত অনুপাতে বিভক্ত করে। লাস্ট ক্লাসে এই নিয়মের যে অঙ্কটা আমরা করেছিলাম সেটা ছিল যে রেখাংশকে এক্স অক্ষ কত অনুপাতে বিভক্ত করে। ঠিক আছে, আজকেরটা হচ্ছে ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ বিভক্ত করলে কিভাবে করতে হবে এটা সম্পর্কেও আমি লাস্ট এপিসোডের অঙ্কটাতেই কিছুটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছিলাম তোমাদের। তো এখন আমরা দেখি একটু অঙ্কটা প্র্যাকটিক্যালি যে ওয়াই অক্ষকে কত অনুপাতে বিভক্ত করে এই অঙ্কটা আমরা কিভাবে করব। একদম মোটামুটি লাস্ট ক্লাসের যে অঙ্কটা এই নিয়মের করেছিলাম ওইটার মতো করেই করব, প্রায় জাস্ট ছোট্ট একটা জায়গায় চেঞ্জ হবে, এই জন্য এই অঙ্কটা আমি করতেছি। তো দেখো, এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশের কথা বলেছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটু আগে দুইটা বিন্দুর সংযোজক রেখাংশটা একটু আঁকার চেষ্টা করি। দেখো 4,7 সাপোজ এটা হচ্ছে 4,7 বিন্দু, এটাকে আমরা এ বিন্দু নাম দিয়ে দিলাম 4,7। আর এটা হচ্ছে -5,1, -5 হচ্ছে এদিকে, কমা -1 হচ্ছে নিচে। এটা হচ্ছে সাপোজ বি বিন্দু, যেটা -5, -1। তাহলে এই হচ্ছে এই দুইটা বিন্দুর সংযোজক রেখাংশ। এটাই হচ্ছে এই দুইটা বিন্দুর সংযোজক রেখাংশ। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই দুইটা বিন্দুর সংযোজক রেখাংশকে ওয়াই অক্ষ কত অনুপাতে বিভক্ত করে। তো দেখো তো ওয়াই অক্ষ কোন জায়গায় ছেদ করেছে, এই এবি রেখাংশটাকে এই পয়েন্টে ছেদ করেছে, তাই না? ওয়াই অক্ষ এই পয়েন্টে ছেদ করেছে, তো এই পয়েন্টটাকে আমরা সি নাম দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখন আমাদেরকে বের করতে হবে যে এই এবি রেখাংশটাকে এই সি বিন্দুটি কত অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, সেই অনুপাতটা আমাদের এখানে বের করতে হবে। আমাদের। ঠিক আছে, তো এখানে এটা যদি চিত্র হয় তাহলে এখন চিত্রটা একটু এঁকে ফেলো এবং নিচে একটু বর্ণনা লিখে ফেলো। তোমরা নিচে একটু বর্ণনা লিখে ফেলো। চিত্রের বর্ণনাটা হচ্ছে যে মনে করি এ 4,7 এবং বি -5, বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশকে ওয়াই অক্ষ সি বিন্দুতে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এভাবে লেখো, k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আমি আবার বলতেছি, এ 4,7 এবং বি -5, বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশকে ওয়াই অক্ষ সি বিন্দুতে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ঠিক আছে, আচ্ছা, লাস্ট ক্লাসে এই নিয়মের যে অঙ্কটা আমরা করেছিলাম সেটার সাথে এটা ডিফারেন্স হচ্ছে, লাস্ট ক্লাসে আমরা এই অনুপাতটাকে k:1 না ধরে আমরা ওইটাকে m1:m2 ধরে কাজ করেছিলাম। k:1 না ধরে আমরা m1:m2 ধরে কাজ করেছিলাম, আশা করি তোমাদের মনে আছে। তো আজকে আমি বলেছি যে এটা একটু ভিন্ন নিয়মে করব। তো আমরা m1:m2 না ধরে আজকে সেম অঙ্কটাতে আমরা অনুপাত ধরেছি k:1। এখন তোমার প্রশ্ন থাকতে পারে যে স্যার k:1 কেন ধরলাম।
ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, k:1 মানে হচ্ছে অবভিয়াসলি k ডিভাইডেড বাই 1, ঠিক আছে। আর k ডিভাইডেড বাই 1 মানে হচ্ছে k। তার মানে আমরা যদি এখান থেকে k এর মানটা বের করতে পারি তাইলে k:1 বের হয়ে যাবে, অর্থাৎ নির্ণেয় অনুপাতের মানটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। m1:m2 ধরে করলেও 100% অঙ্ক হবে, এতে কোনো সন্দেহ নাই। বাট আমরা চাইলে k:1 ধরে অঙ্কটা করতে পারি। এখন এখানে 1ই কেন লিখবো? 1 লেখার পিছনে একটা স্পেশাল কারণ হচ্ছে, কারণ যে কোনো জিনিসের নিচে মনে মনে কত থাকে? 1 থাকে। ওকে, তুমি এখানে k:2 লিখতে পারবা না, k:5 লিখতে পারবা না, কারণ যে কোনো সংখ্যার নিচে 2 বা 5 থাকে না। যে কোনো কিছুর নিচে আমরা জানি মনে মনে কত থাকে? 1 থাকে। দ্যাটস ওয়াই আমরা এখানে k:1 ধরেছি। তুমি কে না ধরে অন্য কিছু লিখতে পারো, a:1 লিখতে পারো, m:1 লিখতে পারো, ইচ্ছা তোমার। বুঝতে পেরেছো জিনিসটা? তাহলে k:1 ধরার পিছনে কারণ একটাই, যে শুধু k এর মানটা পেয়ে গেলেই আমরা নির্ণেয় অনুপাতের মানটা পেয়ে যাব, ঠিক আছে। আর এটার জন্য কি করতে হবে? এটা দিয়ে যে আমরা করেছিলাম, এটার জন্য আমাদেরকে m1 ডিভাইডেড বাই m2 এর মানটা বের করতে হবে। আর এখানে m1 ডিভাইড বাই m2 বের করতে হবে না, অনলি k এর মানটা বের করে ফেললে আমরা অনুপাতটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে k:1 ধরেও অঙ্কগুলো এই টাইপের অঙ্কগুলো করা যাবে, আবার m1:m2 ধরেও এই টাইপের অঙ্কগুলো করা যাবে। তবে k:1 ধরে করলে ক্যালকুলেশনটা একটু ছোট হয়, সহজে আমরা অনুপাতের আনসারটা পেয়ে যাব আর কি। জাস্ট ক্যালকুলেশনটা সহজ করার জন্য, ছোট করার জন্য k:1 ধরেও তুমি করতে পারো। তো চলো আমরা শুরু করি। এখন বর্ণনা দিয়ে দিয়েছি আমি, ঠিক আছে। এখন আমরা কি করব? লাস্ট ক্লাসে এই টাইপের একটা অঙ্ক আমরা করেছিলাম, তোমাদের মনে আছে আশা করি। দেখো, আমাদেরকে কে এর মান বের করতে হবে, এটা মনে রাখো যে কে এর মান বের করতে হবে। আচ্ছা, সিটা হচ্ছে আমাদের এখানে অন্তর্বিভক্তকারী বিন্দু। অন্তর্বিভক্তকারী বিন্দু কোনটা? সি বিন্দুটা হচ্ছে আমাদের অন্তর্বিভক্তকারী বিন্দু। আচ্ছা, তো সি বিন্দুর কার মানটা 0? একটু চিন্তা করে বলো তো, সি বিন্দুটা কোন অক্ষের উপর অবস্থিত? অবভিয়াসলি ওয়াই অক্ষের উপর অবস্থিত, তোমরা দেখতেছো। আর ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর আমরা জানি কার মান 0 হয়? এক্স এর মান 0 হয়, অর্থাৎ ভুজের মান 0 হয়। এক্স এর মান 0 হয় মানে হচ্ছে কি? ভুজের মান 0 হয়, ঠিক আছে। তাহলে এই সি অন্তর্বিভক্তকারী বিন্দুর ভুজ আমরা পেয়ে গেলাম 0। এখন আমরা কি করব? এখন আমরা এই অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করার যে সূত্রটা আমরা পড়েছিলাম এর আগে লাস্ট এপিসোডে এবং প্রথম এপিসোডে, এই অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্কের সূত্রের সাহায্যে আমরা এই সি অন্তর্বিভক্তকারী বিন্দুটার শুধু এই ভুজের পার্টটুকু, অর্থাৎ প্রথম এক্স এর মানটুকু যেটাকে বলি আমরা, এই ভুজের পার্টটুকু আমরা শুধু বের করব। বুঝতে পেরেছ? সিটা কিন্তু অন্তর্বিভক্তকারী বিন্দু এবি রেখাংশের, আর এটা হচ্ছে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করার সূত্র। আর আমরা অন্তর্বিভক্তকারী বিন্দুটার কার মান জানি? ভুজের মান জানি 0। তাই আমরা এই সূত্র দিয়ে শুধু এই ভুজের পার্টটুকু বের করব, বের করে ওটা ইকুয়াল টু 0 লিখব, লিখে সেখান থেকে আমরা কে এর মানটা বের করার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি। তো এখানে এটা আমি জাস্ট বোঝানোর জন্য লিখেছিলাম, তোমরা বর্ণনার মধ্যে এটা লিখেছো k:1, এরপরে নিচে লেখো এখানে, নিচে লেখো এখানে সি বিন্দুর, এখানে সি বিন্দুর ভুজ ইকুয়াল টু কত? 0। সাইড নোট দিয়ে দিবা, যেহেতু সি বিন্দুটি ওয়াই অক্ষের উপর অবস্থিত, এটা সাইড নোটে লিখে দিবা, যেহেতু বিন্দুটি ওয়াই অক্ষের উপর অবস্থিত। আচ্ছা, এখন আমরা সি বিন্দুর কি বের করব? ওই সূত্রের সাহায্যে শুধু সি বিন্দুর এই ভুজের অংশটুকু বের করব। এখন লিখবো, সুতরাং সি বিন্দুর ভুজ, সি বিন্দুর ভুজ। তো এটা হচ্ছে সূত্র m1x2 m2x1 ডিভাইড বাই m1 প্লাস m2। এখানে m1 কত? m1 হচ্ছে k, অনুপাত কিন্তু আমরা k:1 ধরে নিয়েছি, সো m1 হচ্ছে k আর m2 হচ্ছে 1। বুঝতে পেরেছো? m1 হচ্ছে k আর m2 হচ্ছে 1, অনুপাত আমরা যেটা ধরে নিয়েছি সেই হিসাবে আমাদেরকে m1 m2 বসাইতে হবে। তাহলে m1 হচ্ছে k, m1 x2, বলো x2 কোনটা? x1 y1, x2 y2, তাহলে x2 হচ্ছে -5, m1 x2 প্লাস m2 x1, m2 কত? m2 হচ্ছে 1,
আর x1 কত, x1 হচ্ছে 4 ডিভাইডেড বাই m1 প্লাস m2 অর্থাৎ k প্লাস 1। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, পাশে লিখি, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 4 মাইনাস 5k ডিভাইডেড বাই k প্লাস 1। আশা করি বুঝতে পেরেছো এই পর্যন্ত। তাহলে 4 মাইনাস 5k ডিভাইডেড বাই k প্লাস 1, এটা হচ্ছে কি, এটা হচ্ছে সি বিন্দুর ভুজ, এটা সি বিন্দুর ভুজ। আর সি বিন্দুর ভুজ আমরা কত জানি, 0। তাহলে আমরা সুতরাং দিয়ে এটা ইকুয়াল টু 0 লিখবো এবং সেখান থেকে আমরা কে এর মানটা পেয়ে যাব। তাহলে কি, সুতরাং 4 মাইনাস 5k ডিভাইডেড বাই k প্লাস 1 ইকুয়াল টু 0। তো চলো এখান থেকে আমরা এখন আড়াআড়ি গুণের মাধ্যমে কে এর মানটা বের করি। আড়াআড়ি গুণ করলে 4 মাইনাস 5k ইকুয়াল টু 0, বা আমরা এখান থেকে লিখতে পারি 5k ইকুয়াল টু 4। সো আমরা এখান থেকে k ইকুয়াল টু কি পাবো, 4 ডিভাইডেড বাই 5। k ইকুয়াল টু কি পাবো আমরা, 4 ডিভাইডেড বাই 5। অর্থাৎ k মানে কি, k মানে হচ্ছে k ইজ টু 1, নিচে 1 আছে মনে মনে, ইকুয়াল টু 4:5। ওকে, অঙ্কের আনসার বের হয়ে গেছে। আমরা ধরে নিয়েছিলাম k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে k:1 এর মান বের হয়েছে 4:5। তাহলে আমরা বলতে পারবো যে সি বিন্দুটি এবি রেখাংশকে এবি রেখাংশকে y অক্ষ এবি রেখাংশকে 4:5 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ঠিক আছে, এটাই হচ্ছে এই অঙ্কের আনসার। তা আশা করি এই k:1 দিয়েও তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। ঠিক আছে, k:1 দিয়ে করলে ক্যালকুলেশন একটু ছোট হয়, জাস্ট এটাই পার্থক্য। বাট তুমি যদি m1 m2 ধরে করতে চাও, নো প্রবলেম, ওটা দিয়েও 100% হয়ে যাবে। তো দেখো এখন আমরা যে অঙ্কটা করব এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এই চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো অঙ্কটা হচ্ছে এ ও বি বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে সি পর্যন্ত বর্ধিত করলে এবি ইকুয়াল টু 3bc হয়, সি বিন্দুর স্থানাঙ্ক কত। ঠিক আছে, তাহলে এই দুইটা বিন্দুর সংযোজক রেখাংশকে, তাহলে মনে করো এটা হলো সংযোজক রেখাংশ, এ আর বি বিন্দুর সংযোজক রেখাংশ। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -2,4 আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,-5। এবার বলেছে এই দুইটা বিন্দুর, এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে সি পর্যন্ত বর্ধিত করলে, মনে করো আমরা সংযোগ রেখাংশটাকে সি পর্যন্ত বর্ধিত করলাম, এটা মনে করো সি বিন্দু পর্যন্ত আমরা কি করলাম, এটাকে বর্ধিত করলাম। করলে কি হয় বলেছে, করলে এবি হয়ে যায় বিসির 3 গুণ, অর্থাৎ এই এবি অংশটা হলো এই বিসির 3 গুণ, এটা হচ্ছে শর্ত। বলেছে সি বিন্দুর স্থানাঙ্ক কত, এই সি বিন্দুর স্থানাঙ্কটা আমাদেরকে এখানে বের করতে বলেছে। তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, তোমরা যদি আমার 3B চ্যাপ্টারের ফার্স্ট লেকচারটা যদি করে থাকো, তো ওখানে আমি সবগুলো ফর্মুলা নিয়ে আলোচনা করেছিলাম এবং ওখানে ওই ফর্মুলাগুলোর মধ্যে একটা ফর্মুলা ছিল বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। সেকেন্ড ফর্মুলাটা বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক, এটা হচ্ছে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক, মাঝখানে প্লাস, আর যেটা বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক সেটা হচ্ছে মাঝখানে মাইনাস, সেটা মাঝখানে কি মাইনাস। বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্কের ফর্মুলাতে দুইটাতেই উপরে নিচে মাঝখানে কি চিহ্ন, মাইনাস চিহ্ন। বুঝতে পেরেছো, এটা হলো বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। এখন তুমি বলতে পারো স্যার এখানে বহির্বিভক্তকারী বিন্দুর প্রসঙ্গটা কেন আসতেছে, একটু খেয়াল করো, একটু খেয়াল করে বলো তো, সি বিন্দুটা এবি রেখাংশটাকে কি অন্তর্বিভক্ত করেছে নাকি বহির্বিভক্ত করেছে। দেখো সি বিন্দুটা এবি রেখাংশকে কি করেছে, অবভিয়াসলি বহির্বিভক্ত করেছে, অন্তর্বিভক্ত করেনি। ঠিক আছে, তো বহির্বিভক্তকারী বিন্দু কি, এটা কিন্তু আমি ফার্স্ট লেকচারে খুব সুন্দর করে আলোচনা করেছিলাম। ঠিক আছে, তোমরা একটু এটা পজ করে ওই লেকচারটা একটু দেখে আসো, যে বহির্বিভক্তকারী বিন্দু সম্পর্কে আমি বিস্তর আলোচনা করেছিলাম ওখানে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এবি রেখাংশটাকে সি বিন্দু কিন্তু অন্তর্বিভক্ত করেনি। অন্তর্বিভক্ত করলে তো সি বিন্দুটা এবির উপরেই থাকতো, দেখো এবি থেকে বাইরে আছে, তাহলে এটা বহির্বিভক্ত করেছে। তাহলে আমাদেরকে এখানে সি বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলেছে। এখন এখানে
আহ, তোমাদের একটা কনফিউশন থাকতে পারে যে স্যার এখানে তো বুঝলাম যে এই সূত্র দিয়ে বের করতে হবে সি বিন্দুর স্থানাঙ্ক, বাট এখানে তো আমরা কোথাও অনুপাত দেখতেছি না। অর্থাৎ M1 M2 যে অনুপাতটা, সেই অনুপাতটা তো এখানে দেওয়া নাই। ঠিক আছে, অনুপাতটা দেওয়া নাই সেটা ঠিক আছে, বাট অনুপাতটা বের করার জন্য যথেষ্ট ইনফরমেশন কোয়েশ্চনে আছে। এই যে দেখো, এই ইনফরমেশনটা থেকে আমরা অনুপাতটা বের করতে পারবো। তার আগে আমরা একটু বুঝে নেই যে এখানে সি বিন্দু যদি বহির্বিভক্তকারী বিন্দু হয়, তাহলে অনুপাত কোন দুইটা অংশের অনুপাত হবে, কোন দুইটা অংশের অনুপাত হবে M1 M2, সেটা একটু বুঝতে হবে। তোমাদের মনে আছে কিনা জানি না, একটু ফার্স্ট লেকচারে একটু দেখে আসতে পারো তোমরা। আমি বলেছিলাম যে বহির্বিভক্তকারী বিন্দু কিন্তু ডান পাশেও থাকতে পারে, আবার বাম পাশেও থাকতে পারে। যে পাশেই থাকুক না কেন, অনুপাত কি হবে? অনুপাত হবে ওই বহির্বিভক্তকারী বিন্দু থেকে এই দুইটা বিন্দুর দূরত্ব, দূরত্বের অনুপাত। আমি আবার বলতেছি, বহির্বিভক্তকারী বিন্দু থেকে এই দুইটা বিন্দুর দূরত্বের অনুপাতটাই হচ্ছে M1 M2। অর্থাৎ বহির্বিভক্তকারী বিন্দু হচ্ছে সি, তাহলে সি থেকে এ বিন্দুর দূরত্ব হচ্ছে সি এ, আর সি থেকে বি বিন্দুর দূরত্ব হচ্ছে কি বলো, সি বি। এটাই হচ্ছে আমাদের M1 M2। বুঝতে পেরেছো এখানে? ক্লিয়ার জিনিসটা? সবসময় আমি ফার্স্ট লেকচারে অনেকবার বলেছি যে অনুপাত সবসময় বিভক্তকারী বিন্দু থেকে এই দুইটা বিন্দুর দূরত্বের অনুপাতটাই হবে M1 M2। অনুপাত সবসময় মানে যে বিভক্তকারী বিন্দু যেটা হবে সেটা থেকে বাকি দুইটা বিন্দুর দূরত্বের অনুপাতটাই হচ্ছে M1 M2। ঠিক আছে, এটা হচ্ছে বহির্বিভক্তর বেলাতেও এবং অন্তর্বিভক্তর বেলাতেও একই কনসেপ্ট। বিভক্তকারী বিন্দু থেকে এই দুইটা বিন্দুর দূরত্বের অনুপাতটাই হচ্ছে M1 M2। ঠিক আছে, তাহলে বিভক্তকারী বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব সি এ, আর বিভক্তকারী বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব সিবি। এবং বিভক্তকারী বিন্দু থেকে সবসময় এ বিন্দুর দূরত্বটা আগে নিবা, মানে প্রশ্নে যে বিন্দুটা আগে দেওয়া থাকবে, প্রশ্নে যে বিন্দুটা আগে দেওয়া থাকবে বিভক্তকারী বিন্দু থেকে ওই বিন্দুটা আগে কনসিডার করতে হবে, ওই বিন্দুটা আগে কনসিডার করতে হবে। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে আমাদেরকে এই সি এ ইস টু সিবি এইটার মানটা বের করতে পারলেই আমরা M1 M2 কত সেটা আমরা পেয়ে যাব। বুঝতে পেরেছো জিনিসটা? M1 M2 কত সেটা আমরা পেয়ে যাব। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে আসলে চিত্রের বর্ণনা দেওয়ার কিছু নাই, কারণ সবকিছুই প্রশ্নের মধ্যে দেওয়া আছে। এখানে অতিরিক্ত বর্ণনার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, সব প্রশ্নে দেওয়া আছে, সো এখানে বর্ণনা লাগবে না। আমরা ডিরেক্টলি অঙ্কটা শুরু করতেছি। এটা আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য লিখছি, এটা অঙ্কের মধ্যে লিখো না, এটা জাস্ট আমি বোঝানোর জন্য লিখেছি। ঠিক আছে, তো এখন আমরা কি লিখব? আমরা দেওয়া আছে দিয়ে শুরু করব। দেওয়া আছে এই যে এটা, এটা থেকে আমরা এটা বের করব, এটা থেকেই এটা বের করব। দেখো দেওয়া আছে এ বি ইকুয়াল টু 3BC। ওকে, এ বি ইকুয়াল টু 3BC। দেখো তো আমরা এখান থেকে লিখতে পারি যে এ বি বাই বিসি ইকুয়াল টু 3, ইজিলি বিসি দ্বারা ভাগ করে দিলাম দুই পাশে। আচ্ছা, একটা জিনিস একটু খেয়াল করো, আমাদেরকে আনতে হবে কি? আমাদেরকে আনতে হবে সিএ ইস টু সিবি। অর্থাৎ আমরা একটু সহজ করে এভাবে বলতে পারি এসি ডিভাইডেড বাই বিসি। এটাই তো এটা, তাই না? সিএ ইস টু সিবি মানি তো, সিএ মানি তো এসি আর সিবি মানি হচ্ছে বিসি। তাহলে এসি ডিভাইডেড বাই বিসি আনতে হবে আমাকে, এসি ডিভাইডেড বাই বিসি আনতে হবে। দেখো বিসি নিচে চলে আসছে, তাহলে উপরে এসি আনতে হবে। উপরে কি আনতে হবে? এসি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এসি, এসি মানে কিন্তু এ বি প্লাস বিসি। এসি মানে হচ্ছে এ বি প্লাস বিসি। তাহলে একটা কাজ করো, এ বি প্লাস বিসি করলে এসি চলে আসবে। তাহলে আমরা এখন উভয় পক্ষে যোজন করব। যোজন, যোজন মনে আছে আশা করি তোমাদের। যোজন, উভয় পক্ষে যোজন করব। যোজন করলে আমরা কি পেয়ে যাচ্ছি? এ বি প্লাস বিসি ডিভাইডেড বাই বিসি ইকুয়াল টু 3 এর নিচে কিন্তু 1 আছে, সো কি হবে 3 প্লাস 1 ডিভাইডেড বাই 1। আশা করি খুব ভালো করে এই পর্যন্ত বুঝতে পেরেছ।
ওকে, তো দেখো এখানে আমরা কি করলাম, যোজন করলাম। যোজন কেন করলাম এটা একটু বুঝে নাও। যোজন কেন করলাম আমরা এখানে, কারণ যোজন করলাম এসি আনার জন্য। আমরা দেখতেছি এসি হচ্ছে এবি প্লাস বিসি, তাই আমরা এখানে কি করে ফেললাম, যোজন। এখানে সাইড নোট দিয়ে দাও, যোজন করে। আচ্ছা, দেখো চলে এসেছে আমাদের উপরে কি এবি প্লাস বিসি মানে হচ্ছে এসি, এসি ডিভাইডেড বাই বিসি ইকুয়াল টু এখানে হচ্ছে 4 ডিভাইডেড বাই 1। অর্থাৎ আমরা আমাদের কাঙ্ক্ষিত অনুপাতটা কিন্তু পেয়ে গেছি। কাঙ্ক্ষিত অনুপাতটা আমরা পেয়ে গেছি 4:1। তাহলে আমরা এখন বলতে পারি যে সি বিন্দুটি এ বি রেখাংশকে 4:1 অনুপাতে কি করে, বহির্বিভক্ত করে। তো তোমরা একটু কাইন্ডলি এখানে লিখে ফেলো, সুতরাং দিয়ে লিখে ফেলো। আমি লিখতেছি না, আমি বলে দিচ্ছি, লিখে নাও। সুতরাং সি বিন্দুটি এ বি রেখাংশকে 4:1 অনুপাতে বহির্বিভক্ত করে। এটা একটু লিখে নাও এখানে। সি বিন্দুটি এবি রেখাংশকে 4:1 অনুপাতে কি করে, বহির্বিভক্ত করে। বুঝতে পেরেছ? এবার আমরা অনুপাত জানি, অর্থাৎ অনুপাত মানে কি, m1 m2 বলেছিলাম কি, অনুপাতটাই হচ্ছে m1 m2। এবার এই অনুপাতের সাহায্যে আমরা এই বহির্বিভক্তের ফর্মুলা দিয়ে সি বিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেলবো। তাহলে সুতরাং সি বিন্দুর স্থানাঙ্ক লিখে ফেলো, সি বিন্দুর স্থানাঙ্ক, এই যে ফর্মুলা এটা। তো চলো আমরা লিখি, m1 কত, 4, m1 x2, x2 কোনটা, x1 y1, x2 y2, x2 হচ্ছে 4, মাইনাস m2, m2 কত বের হয়েছে, 1, ইন্টু x1 কত, x1 হচ্ছে -2, ডিভাইডেড বাই 4 - 1। বুঝতে পেরেছ, কমা। এবার দেখো পরের অংশটা m1 হচ্ছে 4 ইন্টু y2 কত, y2 হচ্ছে -5, y2 হচ্ছে -5 মাইনাস m2 হচ্ছে 1 ইন্টু কি y1 কত, y1 হচ্ছে 4, ডিভাইডেড বাই 4 - 1। এই হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক। বুঝতে পেরেছ? তাহলে এখন আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি, দেখো তাহলে সি বিন্দুর স্থানাঙ্কটা কি বের হবে। দেখো এখানে কত, 16 প্লাস 2 18 বাই নিচে কত 3, তার মানে 6 হবে। আর এখানে দেখো -20 -4, সো -24 বাই 3, -24 বাই 3, সো -8। এটাই হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক। আশা করি অঙ্কটা খুব ভালো করে তোমরা বুঝতে পেরেছ। দেখো এখন আমরা যে অঙ্কটা করব, এই অঙ্কটা এই চ্যাপ্টারের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। ঠিক আছে, এই অঙ্কটা তোমরা অনেকেই হয়তো ক্লাস 9-10 করে ফেলেছ, কারণ ক্লাস 9-10 স্থানাঙ্ক জ্যামিতিতে এই অঙ্কটা বইয়ে ছিল না, বাট হয়তো তোমরা সৃজনশীল সলভ করার সময় এই অঙ্কটা দেখেছো। ঠিক আছে, বিভিন্ন স্কুলের মধ্যে প্রশ্নে এই অঙ্কটা এসেছিল, হয়তো তোমরা সলভ করেছো 9-10 থাকতেই স্থানাঙ্ক জ্যামিতিতে। ঠিক আছে, তো একটু দেখো অঙ্কটা এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। সামান্তরিকের একটি কর্ণের প্রান্ত বিন্দু দ্বয় এত ও এত, তৃতীয় শীর্ষবিন্দু -2 -1 হলে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলেছে। ঠিক আছে, তো মনে করো এটা একটা সামান্তরিক, আমরা যে কোনো একটা সামান্তরিক এঁকে নিচ্ছি। আমরা মনে করলাম এটা একটা সামান্তরিক, দুইটা কর্ণ, এই একটা কর্ণ আর এই হচ্ছে আরেকটা কর্ণ, এবিসিডি সামান্তরিক। ওকে, এবিসিডি হচ্ছে একটা সামান্তরিক। তো এখানে প্রশ্নে বলে দিয়েছে যে সামান্তরিকের একটি কর্ণের প্রান্তবিন্দু দ্বয়, কোন কর্ণের সেটা বলেনি, তো আমরা মনে করলাম যে এসি কর্ণের, বিডি কর্ণের নিলেও সমস্যা নাই। এসি কর্ণের প্রান্তবিন্দু দ্বয় এ এবং সি। তো এ এর স্থানাঙ্ক আমরা ধরলাম 3,4, আর সি এর স্থানাঙ্ক আমরা ধরলাম 6,5। ওকে, তারপর বলেছে তৃতীয় শীর্ষবিন্দু কিন্তু আমরা এটাকেও ধরতে পারি, এটাকেও ধরতে পারি, আমরা এটাকে ধরলাম। প্রশ্নে কিছু নির্দিষ্ট করে বলা নাই, তাই আমরা এটাকেই ধরলাম তৃতীয় শীর্ষবিন্দু। তো এবার বলেছে চতুর্থ শীর্ষবিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে আমাদের। তাহলে আমরা মনে করো চতুর্থ শীর্ষবিন্দুটার স্থানাঙ্ক x, y ধরে নিলাম। বুঝতে পেরেছ, x, y ধরে নিলাম। আর আমরা এটাও ধরে নিলাম যে দুইটা কর্ণ পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে।
এখন একটু ভালো করে বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে এটা যেহেতু একটা সামান্তরিক, আচ্ছা একটা কথা একটু বলে নিই, মনোযোগ দিয়ে শোনো। এই অঙ্কটা তো সামান্তরিক দিয়েছে এখানে। যদি এই অঙ্কটা আয়ত দিয়ে দেয়, যদি এই অঙ্কটা বর্গ দিয়ে দেয়, যদি এই অঙ্কটা রম্বস দিয়ে দেয়, তাহলে একই প্রসেসে করতে হবে, যে প্রসেসে আমরা এখন করব। বর্গ, রম্বস, আয়ত, সামান্তরিক যেটাই বলুক না কেন, একই নিয়মে অঙ্কটা করতে হবে। আর অ্যাকচুয়ালি অঙ্কটা কি এটা আমরা একটু একটু খেয়াল করে দেখি। যে অঙ্কটা হচ্ছে যে সামান্তরিকের 4টা শীর্ষবিন্দুর মধ্যে, দেখো 4টা শীর্ষবিন্দুর মধ্যে 3টা শীর্ষবিন্দু এখানে দেওয়া আছে। 4টা শীর্ষবিন্দুর মধ্যে 3টা শীর্ষবিন্দু এখানে দেওয়া আছে, আর চতুর্থ শীর্ষবিন্দুটা বের করতে বলেছে। তাহলে বর্গ, রম্বস, আয়ত, সামান্তরিক যে কোনোটার যদি 4টা শীর্ষবিন্দুর মধ্যে 3টা দেওয়া থাকে এবং অপরটা বের করতে বলে, তাহলে এই প্রসেসেই করব আমরা সব সময়, যে প্রসেসে আমরা এখন এই অঙ্কটা সলভ করব। তো চলো আমরা শুরু করি অঙ্কটা। তো আমরা আগে একটু চিত্রের বর্ণনা দিয়ে দিই। আমরা চিত্রটা আঁকো, তারপর নিচে লেখো, বর্ণনাটা লেখো। মনে করি এবিসিডি সামান্তরিকের এসি কর্ণের প্রান্তবিন্দুদ্বয় এ 3,4 এবং সি -6,5। এরপর লেখো তৃতীয় শীর্ষবিন্দু বি -2 -1। ঠিক আছে, তারপর লেখো ধরি চতুর্থ শীর্ষবিন্দু ডি x,y। ওকে, চতুর্থ শীর্ষবিন্দু ডি x,y এবং এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ই বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তো কি লিখবা লাস্টে? এবং এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ই বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। এই হচ্ছে বর্ণনা। আচ্ছা, এবার চলো আমরা অঙ্কটা শুরু করি। তো তোমরা, আমি এখন যেটা বলবো তোমরা সবাই আমার সাথে সাথে এগ্রি করবা। সেটা হচ্ছে ই বিন্দুটা কিন্তু বিডি কর্ণেরও মধ্যবিন্দু এবং ই বিন্দুটা এসি কর্ণেরও মধ্যবিন্দু। তাহলে আমরা মধ্যবিন্দুর সূত্রের সাহায্যে ই বিন্দুর স্থানাঙ্ক বের করব। তোমরা মধ্যবিন্দুর সূত্র জানো, সবাই লিখে দিয়েছিলাম আমি, বা তোমরা ক্লাস 9-10 থেকেই জানো মধ্যবিন্দুর ফর্মুলা। যে কোনো রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করার ফর্মুলা এটা। তাহলে আমরা এই ই বিন্দুর স্থানাঙ্ক এই মধ্যবিন্দুর ফর্মুলা দিয়ে বের করব। কিন্তু এখানে একটা কনফিউশন হচ্ছে যে ই বিন্দুটা তো বিডিরও মধ্যবিন্দু, ই বিন্দুটা তো এসিরও মধ্যবিন্দু। তো আমরা কোনটার মধ্যবিন্দু ধরে বের করব? আমরা আসলে এখানে ই বিন্দুর স্থানাঙ্ক দুইটারই মধ্যবিন্দু ধরে দুইবার বের করব। দুইবার বের করলে কি বেনিফিট হবে আমাদের, আমরা একটু পরে দেখতে পাবো। তো চলো আমরা এই ই বিন্দুটাকে বিডি এবং এসি দুইটারই মধ্যবিন্দু ধরে ই বিন্দুর স্থানাঙ্ক আমরা দুইবার বের করি। আমরা ই বিন্দুর স্থানাঙ্ক দুইবার বের করব। প্রথমে আমরা বিডির মধ্যবিন্দু ধরে বের করব। ই বিন্দুর স্থানাঙ্ক কার মধ্যবিন্দু ধরে? বিডির মধ্যবিন্দু ধরে বের করব আমরা। তাহলে আমরা এভাবে লিখি যে সুতরাং বিডি এর মধ্যবিন্দু ই এর স্থানাঙ্ক, বিডি এর মধ্যবিন্দু ই এর স্থানাঙ্ক। ঠিক আছে, বলো বিডি এর মধ্যবিন্দু ই এর স্থানাঙ্ক কি হবে? বি এবং ডি বিন্দু দিয়ে বের করব এই যে এই সূত্রের সাহায্যে। তাহলে এই সূত্রটা কি? ভুজদ্বয়ের যোগফল বাই 2, অর্থাৎ x-2/2, আর এটা হচ্ছে কোটিদ্বয়ের যোগফল বাই 2, তাহলে y-1 বাই কত? 2। এটা হচ্ছে বিডি এর মধ্যবিন্দু ই এর স্থানাঙ্ক। এখন আমরা লিখব এসি এর মধ্যবিন্দু ই এর স্থানাঙ্ক। এসি এর মধ্যবিন্দু ই, তাহলে একইভাবে ভুজদ্বয়ের যোগফল এসি, এ এবং সি দিয়ে ভুজদ্বয়ের যোগফল, ভুজ কত? 3 -6/2, আর কোটিদ্বয়ের যোগফল 4, সরি এখানে 4 না, এটা ভুল লিখেছি, এখানে স্থানাঙ্ক দেওয়া আছে -4, তাহলে এটা হবে -4। কত হবে এটা? -4 হবে। তাহলে -4 হলে বলো কোটিদ্বয়ের যোগফল বাই 2 কি হবে? -4 + 5, -4 + 5/2। আশা করি বুঝতে পেরেছ। তো এখন দেখো এখান থেকে এটার তো ক্যালকুলেশন করা যায়। এটার ক্যালকুলেশন করলে -3/2 হবে, আর এখানে হবে 1/2 হবে। ওকে, তাহলে এটা হচ্ছে ই বিন্দুর স্থানাঙ্ক। তো দেখো আমরা ই বিন্দুর স্থানাঙ্কটা আমরা দুইবার বের করেছি, দুইবার একই বিন্দুর স্থানাঙ্ক দুইবার বের করেছি। এটা আমাদের লাভ কি?
একই বিন্দুর স্থানাঙ্ক দুইবার বের করে আমাদের লাভ কি? যেহেতু দুটো একই বিন্দুর স্থানাঙ্ক, তাহলে কি আমরা এটার ভুজ ইকুয়াল টু এটার ভুজ লিখতে পারি, এটার কোটি ইকুয়াল টু এটার কোটি লিখতে পারি, যেহেতু দুটা সেম ই বিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, তো চলো আমরা লিখে ফেলি। সুতরাং এক্স মাইনাস টু বাই টু ইকুয়াল টু মাইনাস থ্রি বাই টু। ঠিক আছে, এটা একটা, এটা থেকে আমরা এক্স এর মানটা একটু বের করে ফেলি আগে। তাহলে এক্স মাইনাস টু ইকুয়াল টু মাইনাস থ্রি, নিচে থেকে টু বাদ দিয়ে দিলাম, সো এক্স ইকুয়াল টু হবে মাইনাস ওয়ান। ওকে, তারপর লেখো আবার, নিচে লেখো তোমরা, নিচে লেখো, নিচে লেখো আবার কোটি ইকুয়াল টু কোটি, কোটি হলো কত? ওয়াই মাইনাস ওয়ান বাই টু ইকুয়াল টু ওয়ান বাই টু। আবারও নিচে থেকে টু বাদ, তাহলে ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, সুতরাং ওয়াই ইকুয়াল টু কত? টু। তাহলে দেখো আমরা এক্স আর ওয়াই এর মান পেয়ে গেলাম, আর এক্স আর ওয়াই এর মানই হচ্ছে আমাদের ডি বিন্দুর স্থানাঙ্ক। এক্স আর ওয়াই এর মানই হচ্ছে ডি বিন্দুর স্থানাঙ্ক। তোমরা এখন নিচে একটু কষ্ট করে লিখে ফেলো, আবার নিচে জায়গা কম তাই আমি এখানে একটু বলে দিচ্ছি, লিখে ফেলো। সুতরাং লেখো, সুতরাং চতুর্থ শীর্ষবিন্দু, কি লিখবা? সুতরাং চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত? এক্স এর মান মাইনাস ওয়ান, ওয়াই এর মান হচ্ছে টু। চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক মাইনাস ওয়ান কমা টু, এটাই হচ্ছে এই অঙ্কের আনসার। আশা করি খুব ভালো করে অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো আমরা পরবর্তী গুরুত্বপূর্ণ অঙ্কটা দেখব। দেখো অঙ্কটা হচ্ছে, একটি ত্রিভুজের দুটি শীর্ষবিন্দু দেওয়া আছে, একটা ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দু দেওয়া আছে এবং ভর কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে। একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর মধ্যে দুইটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এবং ভর কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে। বলেছে তৃতীয় শীর্ষবিন্দুটা বের করো। ঠিক আছে, তৃতীয় শীর্ষবিন্দু। তো দেখো আমরা যদি একটু ত্রিভুজটা জাস্ট একটু আঁকার চেষ্টা করি। আমরা মনে করো এটা হলো ত্রিভুজ, এবিসি ত্রিভুজ মনে করলাম আমরা এটাকে, এবিসি ত্রিভুজ। তিনটা শীর্ষবিন্দুর মধ্যে দুইটা দেওয়া আছে, আমরা এ আর বি কে কনসিডার করলাম, 2 7 আর বি হচ্ছে 6,1। ওকে, আর তৃতীয় শীর্ষবিন্দুটা বের করতে হবে, তো এটাকে আমরা মনে করো এক্স ওয়াই ধরে নিলাম। ঠিক আছে, আর কি দেওয়া আছে? ভর কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে। ভর কেন্দ্র এখানে হবে, তাই না? সাপোজ ভর কেন্দ্র এখানে, ভর কেন্দ্রকে আমরা সাধারণত জি দিয়ে প্রকাশ করি। তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 6,4, ভর কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 6,4। ঠিক আছে, তো এখন আমরা তৃতীয় শীর্ষবিন্দুটা অর্থাৎ এই সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। খুবই সহজ একটা অঙ্ক। তোমাদেরকে 3B এর যে ফার্স্ট লেকচারটা ছিল, প্রথম এপিসোডটা, ওই এপিসোডে সবগুলো সূত্র আমি এই অধ্যায়ের একসাথে লিখে দিয়েছিলাম। ওখানে ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয়ের ফর্মুলা কিন্তু ছিল, ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয়ের ফর্মুলা একটু দেখো। ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয়ের ফর্মুলা ছিল x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। এটা ছিল ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করার ফর্মুলা। ঠিক আছে, ভুজগুলোর যোগফল ডিভাইডেড বাই 3, কোটিগুলোর যোগফল ডিভাইডেড বাই 3। বুঝতে পেরেছ? তাহলে এই x1 x2 x3 y1 y2 y3 এগুলো কোনগুলো? এই যে এই শীর্ষবিন্দুগুলো, ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো হলো x1 y1 x2 y2 x3 y3। এই শীর্ষবিন্দুগুলোই হচ্ছে এই ভুজকোটি। তো এখন তোমরা বুঝতে পারতেছো আমরা কিভাবে করব। আমরা এই তিনটা শীর্ষবিন্দু দিয়ে এই সূত্রের সাহায্যে ভর কেন্দ্রের স্থানাঙ্কটা বের করে ফেলবো। তারপর ওই ভর কেন্দ্রের স্থানাঙ্ক আর এই ভর কেন্দ্রের স্থানাঙ্ক পরস্পর সমান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এই তিনটা শীর্ষবিন্দু দিয়ে এই জি ভর কেন্দ্রের স্থানাঙ্ক আবার বের করব। ঠিক আছে, সূত্রের সাহায্যে। তারপর ওইটার সাথে এটাকে কম্পেয়ার করব, সেখান থেকে আমরা এক্স আর ওয়াই এর মান পেয়ে যাব। তো প্রথমে চিত্রটার একটু বর্ণনা দিয়ে দেবা। কি লিখবা বর্ণনা? যে মনে করি এবিসি ত্রিভুজের দুটি শীর্ষবিন্দু এ 2,7 ও বি 6,1। ঠিক আছে, এবং তৃতীয় শীর্ষবিন্দু সি এক্স, ওয়াই। ঠিক আছে, এরপর লিখবা ভরকেন্দ্র জি 6,4। ব্যাস হয়ে গেল বর্ণনা। তাহলে এই বর্ণনা দেওয়ার পরে এখন কি করবা? এই সূত্রের সাহায্যে ভরকেন্দ্রের স্থানাঙ্কটা নির্ণয় করবা। তাহলে এখন আমরা লিখব যে সুতরাং
ভরকেন্দ্র জি এর স্থানাঙ্ক, ভরকেন্দ্র জি এর স্থানাঙ্ক। এই যে এই সূত্রের সাহায্যে আমরা বের করব। তাহলে কি হবে? ভুজগুলির যোগফল x1 এই যে এটা x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3 কমা y1 7 y2 1 আর y3 হচ্ছে y ডিভাইডেড বাই 3। এই হচ্ছে ভরকেন্দ্রের স্থানাঙ্ক, বা এটাকে আমরা লিখতে পারি 8 প্লাস এক্স বাই 3, আর এটাকেও সেম এক্স প্লাস ওয়াই বাই 3। বুঝতে পেরেছো? এটা হচ্ছে কার? জি বিন্দুর বা জি ভরকেন্দ্রের স্থানাঙ্ক। আর জি ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত দেওয়া আছে? 6,4। তাহলে এটা এবং এটা দুটো একই বিন্দুর স্থানাঙ্ক, জি বিন্দুর। তাহলে এই ভুজ ইকুয়াল টু 6 লিখবো, এই কোটি ইকুয়াল টু 4 লিখবো। তাহলে সুতরাং 8 প্লাস এক্স বাই 3 ইকুয়াল টু কত? 6। এখান থেকে আমরা এক্স এর মান পেয়ে যাব 8 প্লাস এক্স ইকুয়াল টু আসবে 18, সুতরাং এক্স ইকুয়াল টু আসবে 10। ওকে, আবার 8 প্লাস ওয়াই বাই 3 ইকুয়াল টু কত? 4। 8 প্লাস ওয়াই বাই 3 ইকুয়াল টু হচ্ছে 4। দেখো এখান থেকে যদি আর গুণ করি, 8 প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 12, সো ওয়াই ইকুয়াল টু আমরা পাবো 4। তাহলে এক্স আর ওয়াই এর মান বের হয়ে গেছে, দ্যাট মিনস সি বিন্দুর স্থানাঙ্ক বের হয়ে গেছে। এবার এখানে লেখো, সুতরাং সি বিন্দু না লিখে তুমি তৃতীয় শীর্ষবিন্দু লিখতে পারো। সুতরাং তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক সি কত? এক্স কমা ওয়াই মানে হচ্ছে 10,4। এই হচ্ছে তৃতীয় শীর্ষবিন্দু সি এর স্থানাঙ্ক। এটাই হচ্ছে এই অঙ্কের আনসার। আশা করি খুবই সহজ, অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো তোমরা। দেখো পরবর্তী অঙ্ক, এটাও ভরকেন্দ্র সংক্রান্ত অঙ্ক। এটাও এর আগেরটা যেরকম ভরকেন্দ্রের অঙ্ক ছিল, এটাও হচ্ছে ভরকেন্দ্র সংক্রান্ত অঙ্ক। দেখো অঙ্কটা হচ্ছে একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু, একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এটা হচ্ছে প্রথম শীর্ষবিন্দু স্থানাঙ্ক, এটা হচ্ছে দ্বিতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, এটা হচ্ছে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। পরে বলেছে যদি এর ভরকেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হয়, বলে দিয়েছে যে ভরকেন্দ্রটা এক্স অক্ষের উপর অবস্থিত, দেখাও যে টি1 প্লাস টি2 প্লাস টি3 ইকুয়াল টু 0। তাহলে এখানে ইনফরমেশন হচ্ছে যে ভরকেন্দ্রটা এক্স অক্ষের উপর অবস্থিত। ঠিক আছে? তাহলে একটা জিনিস তোমরা জানো সবাই যে এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর ওয়াই এর মান 0, কোটি 0। তাহলে যেহেতু ভরকেন্দ্রটা এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে অবশ্যই ভরকেন্দ্রের কোটি বা ওয়াই এর মান 0। যেহেতু ভরকেন্দ্রটাও এক্স অক্ষের উপরে, তাহলে এটার কোটি বা ওয়াই এর মান কি হবে? 0 হবে। ঠিক আছে? তাহলে এই ইনফরমেশনটার আমরা হেল্প নিব। আর একটু আগে যে অঙ্কটা করেছিলাম, ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করার ফর্মুলা ছিল এটা, তাই না? ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করার ফর্মুলা। আর এখানে দেখো ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু কিন্তু দেওয়া আছে, তাহলে আমরা এই তিনটা শীর্ষবিন্দুর সাহায্যে এই সূত্রের হেল্প নিয়ে আমরা ভরকেন্দ্রের স্থানাঙ্কটা বের করতে পারবো। এই তিনটা শীর্ষবিন্দু দিয়ে এই সূত্রের সাহায্যে আমরা এই ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্কটা চলো বের করে ফেলি। তাহলে আমরা এখানে চিত্র আমি আর আঁকলাম না, ঠিক আছে? চিত্র না আঁকা আঁকা ছাড়া এটা খুব সহজে করা যাবে। তাহলে চলো আমরা ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্কটা বের করে ফেলি। ঠিক আছে, শুরু করতেছি। ত্রিভুজের ভরকেন্দ্র ঠিক আছে, বলো ত্রিভুজের ভরকেন্দ্র কি হবে? এই সূত্রের সাহায্যে যদি আমরা করি, ভুজগুলোর যোগফল ডিভাইডেড বাই 3, ভুজগুলোর যোগফল ডিভাইডেড বাই 3, কোটিগুলোর যোগফল ডিভাইডেড বাই 3। ভুজ, এই তিনটা বিন্দুর ভুজগুলো আমরা লিখে ফেলি। এ টি1 স্কয়ার প্লাস এ টি2 স্কয়ার প্লাস এ টি3 স্কয়ার ডিভাইডেড বাই কত? 3। আর কি? কোটিগুলোর যোগফল 2a t1 প্লাস 2a t2 প্লাস 2a t3 ডিভাইডেড বাই 3। এটা হচ্ছে কোটিগুলোর স্থানাঙ্ক, কোটির স্থানাঙ্ক। তাহলে আমরা এই ভরকেন্দ্রের সূত্রের সাহায্যে
ভরকেন্দ্রের সূত্রের সাহায্যে আমরা ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্কটা কি করলাম, বের করে ফেললাম। এখন একটু আগে বলেছি যেহেতু ভরকেন্দ্রটা এক্স অক্ষের উপরে অবস্থিত, তাহলে ভরকেন্দ্রের কার মান শূন্য, কোটির মান শূন্য। তাহলে এটা হচ্ছে ভরকেন্দ্রের স্থানাঙ্ক, এটা ভুজ, এটা কোটি। তাহলে ভরকেন্দ্রের কার মান শূন্য, এক্স অক্ষের উপর অবস্থিত, ভরকেন্দ্রের কোটির মান শূন্য, অর্থাৎ এটার মান শূন্য লিখতে পারবো আমরা। ঠিক আছে, তার আগে আমরা একটু লিখে নিই। তোমরা একটু লিখো এখানে, আমি এটা লিখতেছি না, ডট ডট দিয়ে দিচ্ছি, তোমরা লিখো যেহেতু ত্রিভুজের ভরকেন্দ্রটি এক্স অক্ষের উপর অবস্থিত, যেহেতু ত্রিভুজের ভরকেন্দ্রটি এক্স অক্ষের উপর অবস্থিত, সুতরাং ভরকেন্দ্রের কোটি শূন্য। সুতরাং ভরকেন্দ্রের কি শূন্য, কোটি শূন্য। যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত, সুতরাং ভরকেন্দ্রের কোটি শূন্য হবে। তাহলে ভরকেন্দ্রের কোটি কোনটা, এটা হলো কোটি, তাহলে এটা ইকুয়াল টু শূন্য লিখবো আমরা। তাহলে সুতরাং 2a_t1 প্লাস 2a_t2 প্লাস 2a_t3 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু কত, শূন্য। ঠিক আছে, তাহলে আমরা ভরকেন্দ্রের কোটি ইকুয়াল টু কি লিখে ফেললাম, শূন্য লিখে ফেললাম। এখন এখান থেকে আমাদের এই সিম্পল প্রমাণটা হয়ে যাবে। দেখো আমরা যদি প্রথমে আর গুণ করি, তাহলে 2a_t1 প্লাস 2a_t2 প্লাস 2a_t3 ইকুয়াল টু শূন্য। এবার 2a দ্বারা উভয় পক্ষে যদি আমরা ভাগ করে দিই, 2a দ্বারা ভাগ, তাহলে t1 প্লাস t2 প্লাস t3 ইকুয়াল টু শূন্য। আশা করি খুব ভালো করে তোমরা জিনিসটা বুঝতে পেরেছ। তাহলে প্রমাণিত হয়ে গেল আমাদের, এটা খুবই সহজ অঙ্ক ছিল। যদি বলতো যে ভর কেন্দ্রটা ওয়াই অক্ষের উপর অবস্থান করে, তাহলে আমরা এই ভুজ ইকুয়াল টু শূন্য লিখতাম। ওয়াই অক্ষের উপর অবস্থান করতে বললে আমরা লিখতাম ভুজ ইকুয়াল টু শূন্য। ওকে।